প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, লুসি অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই হার্দিক অভিনন্দন। আজ আমি আলোচনা করব তোমাদের ক্লাস 9-এর বাংলা বিষয়ের পাঠ্য মহাকবি কালিদাস রচিত ধীবর বৃত্তান্ত নাট্যাংশের কিছু গুরুত্বপূর্ণ রচনাধর্মী প্রশ্নোত্তর নিয়ে। তাহলে চলো আলোচনা শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখে নাও, ধীবর বৃত্তান্ত নাট্যাংশের নামকরণের সার্থকতা বিচার করো। ভূমিকা: নামকরণ যে কোনো সাহিত্য নির্মিতিরই একটি প্রয়োজনীয় অংশ। বলা যেতে পারে রচনাটি প্রাথমিকভাবে নামকরণ বা শিরোনামের কারণেই পাঠক মনে আগ্রহ সৃষ্টি করে। কোনো কোনো ক্ষেত্রে পাঠক নামকরণের মাধ্যমে রচনাটির বিষয় সম্পর্কে জানতে পারেন। নামকরণ রচনাটিকে পাঠকের কাছে আকর্ষণীয় করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। তাই প্রতিটি সাহিত্যের নামকরণ উল্লেখযোগ্য বিষয়। সাধারণত কোনো ঘটনা, চরিত্র, বিষয়, বিশেষ ব্যঞ্জনা বা লেখকের বক্তব্যকে কেন্দ্র করে নামকরণ করা হয়। বিষয়কেন্দ্রিক নামকরণ: আলোচ্য ধীবর বৃত্তান্ত পাঠ্যাংশটি কালিদাস রচিত অভিজ্ঞান শকুন্তলমের 6ষ্ঠ অঙ্ক থেকে সংগৃহীত। পাঠ্যাংশের নামকরণ বিষয়কেন্দ্রিক। একজন ধীবরের সঙ্গে রাজা দুষ্মন্তের রাজধানীর নগররক্ষক ও রক্ষীদের কথোপকথন বর্ণিত হয়েছে উক্ত নাট্যাংশে। নাটকের পূর্বকথা থেকে জানা যায়, শকুন্তলার সঙ্গে রাজা দুষ্মন্তের বিবাহের কথা শুনে কর্ণমুনি শকুন্তলাকে নিয়ে রাজধানীর উদ্দেশ্যে যাত্রা করেন। পথিমধ্যে শচীতীর্থের জলে শকুন্তলার কাছ থেকে রাজনামাঙ্কিত প্রতীকী আংটিটি পড়ে যায় এবং একটি মাছ তা খেয়ে নেয়। দুর্বাসার অভিশাপে রাজা শকুন্তলাকে ভুলে যান ও অভিজ্ঞান না থাকায় নিজের পরিচয় দিতে ব্যর্থ শকুন্তলা অপমানিত হয়ে ফিরে আসে। অন্যদিকে আংটি খেয়ে নেওয়া মাছটি ধরা পড়ে একজন ধীবরের জালে। মাছ কেটে আংটি পাওয়া গেলে সামান্য ধীবর তা বিক্রির জন্য নগরে ঘুরতে থাকে। রাজনামাঙ্কিত মহামূল্যের আংটিটি ধীবরের কাছে দেখে তাকে চোর সন্দেহে নগররক্ষক ও প্রহরীরা ধরে আনেন। নিজেকে নির্দোষ প্রমাণে ব্যর্থ ধীবরকে তার বৃত্তি জাতি নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য সহ্য করতে হয়। নগর রক্ষায় নিযুক্ত রাজচালক আংটি নিয়ে সত্যতা যাচাই করার জন্য রাজার কাছে গেলে জানতে পারে ধীবর নিরপরাধী। আংটি পাওয়া গেলে রাজা ধীবরকে মুক্তি দেন ও সমমূল্যের উপহারে পুরস্কৃত করেন। শাস্তি না পেয়ে পুরস্কৃত ধীবরকে দেখে রক্ষীরা ঈর্ষান্বিত হলে উদার মনস্ক ধীবর তার নিজ প্রাপ্য থেকে অর্ধেক দিয়ে দেন। সত্যবাদী সৎ ধীবরের আচরণে খুশি হয়ে রাজচালক তাকে প্রিয় বন্ধুর মর্যাদা দেন। নামকরণের সার্থকতা: চোর সন্দেহে ধৃত ও পরে রাজার দ্বারা পুরস্কৃত ধীবর আলোচ্য পাঠ্যাংশের নায়ক ও মুখ্য চরিত্র। রাজনামাঙ্কিত আংটি নিয়ে নাটকটি শুরু হয়েছিল এবং নাটকের শেষে তা পুনরায় রাজার কাছে ফিরে যায় ধীবরের মাধ্যমে। ধীবরের সত্যবাদী সৎ ও উদার মনস্কতার পরিচয় পাওয়া যায়। সংক্ষিপ্ত পরিসরে ধীবরকে কেন্দ্র করে নাট্যদৃশ্য আবর্তিত হয়। অতএব বলা যেতে পারে আলোচ্য নাটকটির বিষয়কেন্দ্রিক নামকরণ নিঃসন্দেহে যথার্থ ও সুপ্রযুক্ত হয়েছে। এবার দেখো দ্বিতীয় প্রশ্ন, ধীবর বৃত্তান্ত নাট্যাংশ অবলম্বনে ধীবর চরিত্রটি বিশ্লেষণ করো। ধীবরের পরিচয়: সংস্কৃত সাহিত্যের মহাকবি কালিদাস বিরচিত অভিজ্ঞান শকুন্তলম কাব্য নাটকের অনুদিত ধীবর বৃত্তান্ত নাট্যাংশের প্রধান চরিত্র একজন ধীবর বা জেলে। এই চরিত্রটিকে কেন্দ্র করে নাট্যাংশটি সংক্ষিপ্ত পরিসরে গড়ে উঠেছে। নাটকের সূচনাতে দেখা যায় রাজনামাঙ্কিত দুর্মূল্যের আংটি চুরির অভিযোগে ধৃত ধীবর পেশায় মৎস্যজীবী। এই ব্যক্তি চক্রাবতারে বাস করে। চোর সন্দেহে তাকে আটক করেন নগর রক্ষায় নিযুক্ত রাজচালক ও নগররক্ষীদ্বয়। বিনয়ী: আলোচ্য নাটকে ধীবর একজন সাধারণ মানুষ, তাই ঊর্ধ্বতন নগররক্ষক ও রক্ষীদের সঙ্গে কথোপকথনে সে বিনয়ীভাব বজায় রেখেছে। মিথ্যে চোর সন্দেহে বারবার অপমানিত লাঞ্ছিত হয়েও রাজচালক বা রক্ষীদের অসম্মান করেনি ধীবর। সত্যবাদী: ধীবর দরিদ্র হলেও সে সত্যবাদী। মাছের পেট থেকে পাওয়া রাজার নামাঙ্কিত আংটি বিক্রি করতে গিয়ে সে রাজচালক ও রক্ষীদের হাতে ধরা পড়ে। চোর অপবাদ নানা লাঞ্ছনা সত্ত্বেও ধীবর সরল কণ্ঠে দৃঢ়তার সঙ্গে বারবার জানিয়েছে সে চুরি করেনি। তার কথায় সততা লক্ষ্য করে রাজচালক আংটির বৃত্তান্ত শোনেন এবং রাজার কাছে তা যাচাই করতে যান। পরবর্তীকালে ধীবরের কথাই সত্য বলে প্রমাণিত হয়। আবার বিচারে যুক্তি পেয়ে
দিন আনি দিন খাই শ্রেণীর ধীবর অকপটে বলেছে, আজ আমার সংসার চলবে কিভাবে। দরিদ্র জেলে তার জীবন সমস্যা এই বাক্যের মাধ্যমে ব্যক্ত করেছে। আবার পারিতোষিকের বিনিময়ে কৃতজ্ঞতা জানাতেও ভোলেনি যে পেশার প্রতি শ্রদ্ধাশীল। জাল বড়শি নিয়ে মাছ ধরাই ধীবরের পেশা। নিজের এই সামান্য পেশার প্রতি যথেষ্ট মর্যাদাবোধ ছিল তার। তাই রাজচালক যখন তার পেশা নিয়ে ব্যঙ্গ করেছিল, আত্মমর্যাদাবোধ সম্পন্ন ধীবর প্রতিবাদ করে বলেছে, মানুষের জন্মগত বৃত্তি ঘৃণ্য হলেও তা পরিত্যাগ করা উচিত নয়। সে আরও বলেছে যে তার বৃত্তি প্রাণী হত্যা হলেও দয়াপরায়ণ ব্রাহ্মণ ও যজ্ঞের প্রয়োজনে নির্দয়ভাবে পশুবধ করেন। উদার মানসিকতা। ঊর্ধ্বতন রাজরক্ষীদের কাছে ব্যঙ্গ, লাঞ্ছনা, গঞ্জনা সহ্য করে ধীবর তার প্রাপ্ত পারিতোষিকের অর্ধেক অংশ তাদের দিয়েছে। যে রক্ষীরা বিনা দোষে তার প্রতি দুর্ব্যবহার করেছিল, নিচু শ্রেণীর ধীবর প্রতিহিংসা বজায় না রেখে উদার মানসিকতার পরিচয় দিয়েছে, বন্ধুত্বের আহ্বান জানিয়েছে তার আচরণে। এবার দেখো পরের প্রশ্ন, ধীবর বৃত্তান্ত নাট্যাংশ অবলম্বনে রাজশ্যালক চরিত্রটি আলোচনা করো। পরিচয়। সংস্কৃত সাহিত্যের মহাকবি কালিদাসের রচিত অভিজ্ঞান শকুন্তলম কাব্য নাটকের অনুদিত নাট্যাংশ ধীবর বৃত্তান্ত নাট্যাংশে রাজশ্যালক একটি গুরুত্বপূর্ণ চরিত্র। রাজা দুষ্মন্তের রাজধানী সুরক্ষার কাজে নিযুক্ত ছিলেন রাজার রাজশ্যালক। আলোচ্য নাট্যাংশে তার নাম উল্লেখ করা হয়নি। নাট্যাংশের শুরুতে দেখা যায় দুই রক্ষীর সহায়তায় রাজদ্রব্য চুরির অপরাধে রাজশ্যালক ধীবরকে বন্দী করে এনেছে। নগর রক্ষা নিযুক্ত রাজশ্যালক চরিত্রটি বিচক্ষণ ও দায়িত্ব সচেতন। চোর অভিযোগে ধৃত ধীবরকে আত্মপক্ষ সমর্থনে বারবার বাধা দেওয়া হচ্ছিল দেখে রাজশ্যালক বলেন, একে পূর্বাপর সব বলতে দাও, মধ্যে বাধা দিও না। বিচক্ষণ নগররক্ষক ধীবরের কথার সত্যতা যাচাই করতে আংটি নিয়ে রাজার কাছে গিয়েছিল। দায়িত্ব সচেতন এই ব্যক্তি যেমন ধৃতের জবানবন্দি সচেতনতা ধৈর্য নিয়ে শুনেছেন, তেমনি বিচারের পর বন্দীকে সম্মানজনক মুক্তি দিয়েছেন। বাকি রক্ষীদের মতো রাজার আদেশের পূর্বে শাস্তি নিয়ে অলীক কল্পনা করেননি। রসিক ও অহংকারী। রাজশ্যালক চরিত্রটি স্থূল রসিকতাবোধ লক্ষ্য করা যায়। মৎস্যজীবী ধীবরের পেশা নিয়ে ব্যঙ্গ করে তিনি বলেন, তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি। পদমর্যাদায় গর্বিত রাজশ্যালক অহংকারের সুরে নিচু শ্রেণীর ধীবরকে জাত নিয়েও তাচ্ছিল্য করেছেন। এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে, এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে। তীক্ষ্ণ বুদ্ধিমত্তা। ধীবরের কাছ থেকে আংটি নিয়ে সত্য অনুসন্ধান করতে গিয়েছিলেন রাজশ্যালক। আংটি পেয়ে সৌভাগম্ভীর রাজার যে ক্ষণিক বিহ্বলতা তা অনুধাবন করতে পেরেছিলেন তিনি। এর মধ্য দিয়ে রাজশ্যালকের তীক্ষ্ণ বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়। মহানুভবতা। রাজশ্যালক চরিত্রটি পূর্ণতা পায় নাট্যাংশের শেষ পর্বে। রাজাদেশে ধীবরকে রাজার দেওয়া পুরস্কার সহ মুক্তি দিয়েছিলেন নগররক্ষক। প্রথমে সুনজরে না দেখলেও ধীবরের সততা, মার্জিত আচরণ তাকে প্রভাবিত করেছিল। নানাভাবে তুচ্ছ তাচ্ছিল্য করলেও উদার ধীবর যে রক্ষীদের প্রতি প্রতিহিংসা বজায় রাখেনি, বরং তাদের অর্ধেক উপহার দিয়েছে, তা রাজশ্যালককে মুগ্ধ করেছিল। তাই মহানুভবতার পরিচয় দিয়ে যাত্রাভিমানী নগররক্ষক সামান্য ধীবরকে বিশিষ্ট প্রিয় বন্ধু বলে গ্রহণ করেছে। ধীবর বৃত্তান্ত নাট্যাংশ অবলম্বনে রক্ষীদ্বয় অর্থাৎ জানক ও সূচক চরিত্রটি বিশ্লেষণ করো। পরিচয়। সংস্কৃত নাট্যকার কালিদাসের অনুবাদিত নাট্যাংশ ধীবর বৃত্তান্ত নাট্যাংশে নগররক্ষায় নিযুক্ত রক্ষীদ্বয় জানক ও সূচকের চরিত্ররেখা যথেষ্ট স্পষ্ট ও বৈশিষ্ট্যময়। তারা রাজশ্যালকের দুই অনুচর ও রাজকর্মচারী। প্রভুভক্ত দুই রক্ষী প্রভুর নির্দেশ মেনে বলেছে, তা আপনি যা আদেশ করেন, রাজকার্যে এদের কোনো শৈথিল্য নেই। প্রথম রক্ষী। ধীবর যতবারই নিজেকে নিরপরাধ প্রমাণ করতে চেয়েছে, ততবারই তাকে নানাভাবে ব্যঙ্গ, অপমান, কটূক্তি ও হেনস্থা করেছে দুই রক্ষী। প্রথম রক্ষী ধীবরকে ব্যঙ্গাত্মক শ্লেষে সৎ ব্রাহ্মণ বলে অপমান করে। আবার ধীবরকে হত্যা করার পৈশাচিক লালসায় বলেছে, একে মারার আগে এর গলায় যে ফুলের মালা পরানো হবে তা গাঁথতে আমার হাত দুটো এখনই নিষ্পিস করছে। ধীবরকে পীড়া দিতে পারবে ভেবে মানসিকভাবে বেশ উৎফুল্ল হয়েছে। দ্বিতীয় রক্ষীও ধীবরকে বেটা, বাটপার, গাঁটকাটা ইত্যাদি অশোভন সম্বোধন করে। ধীবরের শাস্তি হিসাবে তাকে শকুনি কিংবা কুকুর দিয়ে খাওয়ানো হবে বলে ভয় দেখায়। রাজার আদেশে তার মনের ইচ্ছা পূরণে বাধা হলে সে বলে, এই জেলে জমের বাড়ি গিয়ে আবার ফিরে এলো। ধীবরকে শাস্তি দেওয়ার আনন্দে সেও উদ্গ্রীব ছিল। উপসংহার। ধীবরের প্রতি দুই রক্ষী কতটা নিষ্ঠুর, আক্রোশপরায়ণ ও অমানবিক তাদের আচরণেই তার প্রকাশ ঘটে। রাজার আংটির সমমূল্য পারিতোষিক ধীবরকে দিলে রক্ষীদ্বয় মন থেকে তা মেনে নিতে পারেনি। তাই সূচক বলেছে, ধীবরকে যেন শুল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে বসানো হলো। আবার পারিতোষিকের অর্ধেক ভাগ ধীবরের কাছ থেকে নিতেও তাদের সংকোচ হয়নি।
আলোচ্য নাট্যাংশে দুই রক্ষীর চরিত্রের মধ্য দিয়ে রাজকার্যে নিযুক্ত রাজকর্মচারীদের মনে বাসা বেঁধে থাকা লোভ লালসার বহিঃপ্রকাশ দেখা যায়, তাই চরিত্র দুটি জীবন্ত হয়ে ওঠে।